একটা সময় আমার বোন দেখতে সুন্দর ছিল, দেখার পরে তার প্রতি কুনজর তার পড়ে যায় ওই মেনাজুল হক সাহেবের। জোরপূর্বক তাকে বিয়ের প্রস্তাব দেয় বা তার সঙ্গে শারীরিক সম্পর্ক জোরপূর্বক করে ফেলে আর কি। মেনাজুল হক তিনজনকার সামনে ওই বেচারার 5 লাখ টাকা দিলাম। প্রিন্সিপাল ও বেচারার নিয়োগ, উনি আবার মামলা করছে, ওনাকে নিয়োগও দেয় নাই, টাকাটাও ব্যাক করে নাই। এরা এবং আরো ওই পাশে যারা যারা আছে আর কি, মাস্টার কারা আছে। দ্য নিউজের অনুসন্ধানে যখন কৃষক হত্যাকাণ্ড নিয়ে পার্বতীপুরে ঝড় বইছে, ঠিক সে সময়ে ঘটে যায় আরেকটি গুরুতর ঘটনা। দ্য নিউজের সাংবাদিক ও মালিককে সরাসরি হুমকি দেন ইব্রাহিম খলিল। হুমকি ছিল স্পষ্ট, বার্তা ছিল একটাই, আর সামনে এগোবেন না। কিন্তু অনুসন্ধান থামায়নি টিম দ্য ইনভেস্টিগেশন, বরং হুমকির পর আরও গভীরে যাওয়ার চেষ্টায় আমাদের টিম। আর তখনই মাটি ঘুরতে কিছু নয়, বেরিয়ে আসে বিষধর সাপ। অনুসন্ধানের প্রথমে নজরে পড়ে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন ঘিরাঝুঁকি মোজায়। সরাসরি মাঠে নেমে দ্য ইনভেস্টিগেশন প্রত্যক্ষ করে বন বিভাগের নামে বরাদ্দকৃত 12.30 হেক্টর সামাজিক বনায়নের জমি। কাগজে যেখানে বন, বাস্তবে সেখানে ভুট্টা, আলু আর অন্যান্য ফসলের সারি। রাতের আধারে একে একে কাটা হয়েছে সৃজিত গাছ, নিঃশেষ করা হয়েছে পুরো বনভূমি। নাম আসে ইব্রাহিম খলিলের, যিনি 13 জন প্রকৃত সুবিধাভোগীর একজন। উপকারভোগীদের এক সদস্য ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলেন, ইব্রাহিম খলিল গঙের নেতৃত্বেই পুরো বন কাটা হয়েছে। আমাদের নামে বরাদ্দ থাকলেও জমি তারা দখল করে নিয়েছে। ইব্রাহিম খলিলের নির্দিতে 20-30 জন মিলা এই চারিপাশের বাগান আম গাছ লাগাইতেছে আর চারিপাশের চোখে দিতেছে। আমার পাও ওই যে বাগানের ইয়া করতে প্রথমে আমার পাওটা ভাঙছে ওরা, আর একজনকে ডাঙ্গাইছে। এদিকে মধ্যপাড়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে স্বীকার করেন, সামাজিক বনায়নের গাছ কেটে জমি চাষ করছে ইব্রাহিম খলিল চক্র। আমি আসার পরে অনেকগুলাই রিপোর্ট হয়েছে। এখন ওই যে যার কথা বললেন ইব্রাহিম গন, এরা এবং আরো ওই পাশে যারা যারা আছে আর কি, মাস্টার কারা আছে, যাক আমি এটা তো মানে তদন্ত লাগাইছি আর কি, সরাসরি অ্যাকশনে যাওয়ার জন্য। যে মামলা দিয়ে হচ্ছে, মামলা দেওয়া আছে কিন্তু মামলা গেলেই জামিন হয়ে যায়। এখন এটা আমরা ওই ডিসি স্যারের মাধ্যমে সরাসরি উচ্ছেদ অন্তে বাগান করার একটা পরিকল্পনা আছে। এই তথ্য নেওয়া চলতেছে। সার্ভেয়ার আমার ওখানে আজকে কুলহাতে সার্ভেয়ার গেছে, সার্ভেয়ার ওটা মাপযোগ করে স্কেচ ম্যাপ সহ আমরা উচ্ছেদ প্রস্তাব হলো ডিসি বরাবর পাঠাবো আর কি। ওই ইব্রাহিম গংটং সহ যা আছে আর কি, বড় বড় লিডার গুলা, সবাই না, মানে 20-25 জনকে ধরলেই আমার মনে হয় যেটা উদ্ধার হবে আর কি। যে আপনারা আসলে ব্যবস্থা নিচ্ছেন কিনা এটার বিষয়ে? ব্যবস্থা না নিয়ে থাকার উপায় আছে? গতকালকে এইগুলি নিয়ে, গতকাল না তো রবিবার দিন জেলার সমন্বয় পরিবেশ সমন্বয় উন্নয়ন কমিটির সভায় একবার ওপেনলি ডিসি এবং এডিশনাল এসপি পক্ষে ছিল, সেখানেও আলোচনা হয়েছে এবং এর আগেও ডিসি সাহেবের সাথেও নিয়মিত কথা হয়েছে বিষয়ে, জবরদখল মুক্ত করার বিষয়ে। উনি অত্যন্ত পজিটিভ এবং এ ব্যাপারে আমরা মামলাগুলি করি সে ব্যাপারেও যাতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, তার জন্য আমি জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমাদের বন আদালতের যে ম্যাজিস্ট্রেট ওনাদেরকেও রিকোয়েস্ট করে এসেছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এমন গুরুতর অভিযোগের পরও কেন চুপ প্রশাসন? জানা যায় 2024 সালের 5ই আগস্টের পর এই অবৈধ দখল ও গাছ কর্তনের বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, কিন্তু এখন পর্যন্ত একটি মামলাও হয়নি। দ্য ইনভেস্টিগেশনের মাথায় ঘুরপাক খায় একটি প্রশ্ন, এই শক্তি আসে কোথা থেকে? কার ছত্রছায়ায় আইনের কলম থেমে যায়? এবার সেই ক্ষমতার খোঁজে উঠে আসে নতুন নাম, নতুন গল্প। ক্ষমতার উৎস খুঁজতে গিয়ে দ্য ইনভেস্টিগেশন আবিষ্কার করে আরো গভীর এক জাল। সূত্র ধরে উঠে আসে ক্যাসিনো সম্রাট সিয়াম এবং মনোনয়ন প্রত্যাশী AZM রেজাউল হকের ভাই মিনাজুল হকের নাম। বলা হচ্ছিল তাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু অনুসন্ধান বলছে গল্পটা এত সরল নয়।
সেই গল্প খুঁজতে উঠে আসে একটি ভয়ঙ্কর অধ্যায়। 2019 সালে পার্বতীপুরে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয়। মামলার নথি অনুযায়ী আসামি করা হয় সাবেক পৌর মেয়র মিনহাজুল হক এবং 3 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে। এই ঘটনায় পার্বতীপুর তখন উত্তাল হয়েছিল। উল্লেখযোগ্য বিষয়, সেই সময় সারা দেশে নির্বাচন বর্জনের নির্দেশ থাকলেও মিনহাজুল হক নির্বাচন করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তার কার্যক্রম কেন এগোয়নি? অভিযোগ ওঠে তৎকালীন থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর ইসলাম পরামানিক সহ একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মিনহাজুল হক দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গোপন বৈঠক, টাকার অঙ্ক, আপোষের চেষ্টা। সূত্র জানায়, পার্বতীপুরের পার্শ্ববর্তী সৈয়দপুরে অনুষ্ঠিত হয় এক গোপন বৈঠক। উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার, হাফিজুর ইসলাম পরামানিক এবং মিনহাজুল হক। প্রথমে প্রস্তাব আসে 1 কোটি টাকার বিনিময়ে আপোষের। ব্যর্থ আপোষের পর হামলা ও মৃত্যু। আপোষ না হওয়ায় অভিযোগ আছে 50 লাখ টাকা দিয়ে প্রভাবশালী মহলকে ম্যানেজ করা হয়। এরপর ভুক্তভোগী নারীর উপর ঘটে পুনরায় হামলা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মূল ঘটনা হলো আপনাদের 2019-20 ঘটনা আর কি। আমার বোনের ভাসুরের ছেলেদের সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে গণ্ডগোল পর্যায়ে এক প্রকার আমার বোনের উপরে তারা অত্যাচার, নির্যাতন এবং তাকে মেরে ফেলার মতো আক্রমণ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার মধ্যে কোপ মারে। এর যেটা রেজানুল হকের ছোট ভাই মেনাজুল হক, তখন উনি রানিং মেয়র ছিলেন। ওনার কাছে উনি শরণাপন্ন হয়, বিচারের জন্য যায়। যাওয়া আসা করতে করতে একটা সময় আমার বোন দেখতে সুন্দর ছিল, দেখার পরে তার প্রতি কুনজর তার পড়ে যায় ওই মেনাজুল হক সাহেবের। জোরপূর্বক তাকে বিয়ের প্রস্তাব দেয় বা তার সঙ্গে শারীরিক সম্পর্ক জোরপূর্বক করে ফেলে আর কি। লোভ লালসা দেখাইছে, তাকে গাড়ি দিব, বাড়ি দিবে, এই সে হাবি যাবি, এই ধরনের একটা বিয়ের আশ্বাসও দিয়েছিল, বিয়েও করবে তাকে, এরকম আশ্বস্ত করছে। তখন তাকে ইগনোর করে বা তার বাড়িতে গেলে তাকে মারধরও করছে। যখন তাকে পাত্তা দেয়নি, তখন সে মামলায় চলে যায়। মামলা হইলে তখন এটা নিয়ে তৃতীয় পক্ষ মধ্যস্থতার জন্য আমাদের পরিবারের লোকজনকে ডাকানো হয়। তৃতীয় পক্ষ হলো উপজেলার চেয়ারম্যান হাফিজুল, তখন আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। তখন ওনাকে আমরা দায়িত্ব দেওয়ার পর আমরা আরো যখন উনি দায়িত্ব নিয়েছেন, তখন আমরা এটা বিষয় নিয়ে থেমে গেছি। এরপরে কোনো একটা সময় আমাকে মেনাজুল সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, তখন আমি ঢাকা ফার্ম গেটে ছিলাম। পরে শুনতে পাইলাম যে হাফিজুল চেয়ারম্যানও 16 লক্ষ টাকা উনি এখানে খাইছেন। খাওয়ার পারেনি, উনি এখান থেকে সরে গেছেন। বিচার পাইনি আমরা। আমার বোন আর ভাগিনা ওখানে ছিল, তারা হোটেলে বসা অবস্থায় তার ব্যাগের মধ্যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে কোনোভাবে কোনো মাদক জাতীয় জিনিস ঢুকাই দিয়ে উল্টাই ওখানে সে তাকে অ্যারেস্ট করায় যে তারা মাদক চক্র। এরপর তাদেরকে ওখানে অ্যারেস্ট করার পরে তারা 1 মাসের মতো আমার বোন এখানে জেল হাজতে ছিল। এরপরে হাজত থেকে ছাড়ার পরে তারপরে সে এসে আবারও তাকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছিল যে মামলাটা তুলে নেওয়ার জন্য। এবছর আমি মামলা তুলে নেব না, তারপর চেষ্টা করছে তোমাকে গাড়ি দেবো, বাড়ি দেবো, হ্যাঁ, মামলাটা তোলার জন্য। এবং এরপর তো এটা নিয়ে এরপর তো অসুস্থ হওয়ার, সে একটা পর্যায়ে তাকে মারধর করার পরে কিডনির সাইডে মারার পরে কিডনি তার ড্যামেজ হয়ে যায়। এরপর তো আমরা তাকে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করার পরে একটা সময় সে কত সালে মারা যান? 2022 সালে 17 জন। গল্প এখানেই শেষ নয়। 5ই আগস্টের পর পার্বতীপুরে যেন শুরু হয় নতুন ত্রাস, চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য। এই চক্রেও ঘুরে ফিরে সেই একই নাম, মিনহাজুল হক। অভিযোগ ওঠে মনমতপুর আইডিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নিয়োগের জন্য এক ব্যক্তি থেকে 5 লক্ষ টাকা চাঁদা নেন মিনহাজুল হক। তবে এরপর অন্য কাউকে প্রিন্সিপাল করা হলেও সেই টাকা ফেরত দেননি মিনহাজুল। প্রিন্সিপাল উনি জোরপূর্বক একজনকে বাদ দিলেন, বড় ভাই বাদ দিয়ে একজনকে নিয়োগ দিলেন। কত টাকা নিয়োগ দিয়ে সেটা উনি ভালো বড় জন। আর ছোট জন আমাকে প্রস্তাব দিল যে আমি আর এটা কাজ করে দেবো, তুই টাকা নিয়ে আয়। হ্যাঁ, ছোট জন কে? মিনাজুল হক। মেনাজুল হক। তারপরে আমি 3 জনকার সামনে ওই বেচারার 5 লাখ টাকা দিলাম। হ্যাঁ, 5 লাখ টাকা দেওয়ার পর সবার 4 জনকার সামনে, আমি নামও বলবো, দেওয়ার পর এ পর্যন্ত ওই প্রিন্সিপাল ও বেচারা নিয়োগ, উনি আবার মামলা করছে, ওনাকে নিয়োগও দেয় নাই, টাকাটাও ব্যাক করে নেই।
সাক্ষী আছে, বহুত লোক আছে, আমার হাতে আমি দিছি। আবারও ফিরে আসি ইব্রাহিম খলিলের দিকে। মধ্যপাড়া রাস্তার পাশে ভুক্তভোগীর নামে দলিল থাকা সত্ত্বেও ইব্রাহিম খলিল নির্মাণ করেন গুদামঘর। কিভাবে, কার জোরে, ভুক্তভোগীর কণ্ঠেই শোনা যাবে সেই গল্প। গল্পের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে উঠে আসে গেদু ওরফে মমিন গেদুর নাম, যার বিরুদ্ধে কিছুদিন আগেই ছিল হত্যা মামলা। ইব্রাহিম খলিলের দাদি টেপিমাই তার বাবারা নাবালক থাকা অবস্থায় তাদের সাংসারিক অভাব অনটনের কারণে আমার বাপজার কাছে জমিটি বিক্রি করে। বিক্রি করার পর হাতে 1953 সাল হাতে 2024 সাল পর্যন্ত জমিটি আমরা ভৌত করে খেয়ে আসতেছি। ইতিমধ্যে একটি বছর ধরে গন্ডগোল চলতে চলতে হাসিনা সরকার যাওয়ার পর তারা জবরদখল করে আমাদের হুমকি দিয়ে এখন ওরা পজিশনে আছে। ইব্রাহিম খলিল বিএনপি নেতা এবং নেতা এখন দলীয় প্রভাব খাটে। 5 তারিখে দিনে আমার ছোট ভাইও মারছে, মারার পর ওরা হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর জমিনে আমাদের বেদখল দিয়েছে এবং বিভিন্ন লোকের মুখে হুমকিও দেয় আমাদের মারার মতো, যে মারবে, ডাকাইবে। পুলিশি অনুসন্ধানে উঠে এসেছে কৃষকের মৃত্যুর আগের 24 ঘন্টায় মমিন গেদু, তার ছেলে তরিকুল ইসলাম সুমন, তাজুল ইসলাম এবং সহযোগীদের কথোপকথনের পূর্ণ সিডিআর। আর সেই সিডিআর আসে দ্য ইনভেস্টিগেশনের হাতে। আর এতেই সেই কৃষক হত্যার বিষয়টি যেন আরো খোলাসা হয়। সঙ্গে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে নানান অনিয়মিত চিত্র যেন আরো পাকাপোক্ত করে ফেলে দ্য ইনভেস্টিগেশন। এই রিপোর্ট কোনো গল্প নয়, এটি দলিল, সাক্ষ্য ও নথির উপর দাঁড়ানো এক বাস্তব অনুসন্ধান, যা হুমকি দিয়ে থামানো যায়নি। কারণ যেখানে ভয় দেখানো হয় সেখানেই সত্য সবচেয়ে বেশি লুকিয়ে থাকে। দ্য ইনভেস্টিগেশন এবার আরো গভীরে, আর সেই গভীরে লুকিয়ে থাকা ডার্ক ফিশগুলোর দখল বাণিজ্য, সড়ক ও জনপদের জমি দখল করে ফিলিং স্টেশন নির্মাণ, চাঁদাবাজি, ক্যাসিনো কাণ্ডে মানুষ হত্যা, ভুয়া কাগজ তৈরি করে কিভাবে দখল করেছিল রেলওয়ের জমি, এর পাশাপাশি রাজনৈতিক আঁতাতসহ মিনহাজুল হকের আরও অপকর্ম নিয়ে পরবর্তী এপিসোডগুলো দেখতে চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।